সবাইকে স্বাগত প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জানেন খালেদা জিয়া এখনো উদ্বেগজনক পর্যায়ে আছেন। এরই মধ্যে ব্রিটিশ চিকিৎসক বাংলাদেশে এসেছেন এবং প্রধান উপদেষ্টাও তাকে দেখতে গেছেন হাসপাতালে। এরই মধ্যে হাসপাতাল এলাকায় হেলিকপ্টার উঠতে পারে বলে বলা হয়েছে। অন্যদিকে কেন তারেক রহমান দেশে আসতে দেরি করছেন বা আসছেন কিনা এসব নিয়েও নানা আলোচনা রয়েছে। এই যে এইসবের মধ্যে নির্বাচনের দিনটাও ঘনিয়ে আসছে। বলা হচ্ছে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। কোন দল সেটি পেছানোর জন্য আজকে বলেছে নির্বাচন কমিশনকে। এসব নিয়ে রাজনীতির আলোচনায় আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে। আর সব মিলিয়ে প্রথম আলোর আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। আলোচনার বিষয় খালেদা জিয়ার অসুস্থতা এবং রাজনৈতিক সংকটের শঙ্কা। আমরা যাচ্ছি আজকের অতিথির কাছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার কাছে। আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। প্রথমে জানতে চাইবো বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি এভার কেয়ারে আছেন এবং উদ্বেগজনক পর্যায়েই আছেন। খবরের শেষ পর্যন্ত সেটি বলা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা গেছেন তাকে দেখতে এবং গতকাল সন্ধ্যায় ৭টার পরে আমরা জানি ৩ বাহিনীর প্রধান তাকে দেখা করে এসেছেন। এই সমস্ত বিষয়গুলো আসলে এক ধরনের মানুষের মধ্যে যে উদ্বেগটা আছে সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে নাকি কোনো কিছুর ইঙ্গিত আছে এর মধ্যে? ইঙ্গিত কি আছে সেটা আমি বলতে পারবো। ওরা তো উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে, এটা ঠিক। জি। এবং এর মধ্যে আমি আবার বিশেষ করে বলি ৩ বাহিনী প্রধানের দেখা করা। জি। মানে এটা এতই ফরমাল, অতীতে কখনো কোনো বিরোধী দলের নেত্রী বা একজন রাজনৈতিক নেত্রীকে এরকম গুরুতর অবস্থায় কেউ পড়েননি, এরা তো অসুস্থ হননি, সেটা আরেকটা কথা। কিন্তু এই যে বিশেষ একটা সম্মান, তাকে ভিভিআইপি ডিক্লেয়ার করা, ৩ স্তরের নিরাপত্তা দেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে একদম বিশেষভাবে ঘোষণা দেওয়া যে তার স্বাস্থ্য বুলেটিন কেবলমাত্র ডাক্তার জাহিদ বলতে পারবেন, আর কারো কথা যেন বিশ্বাস করা না হয়, সেটা যেন প্রকাশ করা না হয়। তাতে মানুষের মধ্যে এমনিতেই একটা স্পেকুলেশন হয় যে কেন এরকম। মানে আগের দিনের কথাই যে একটু আগে আমি আপনাকে বলছিলাম ইনফর্মালি, মানে বাদশাহ মারা গেছেন, রাজা মারা গেছেন, এখন কে তার উত্তরাধিকার সেটা নির্ণীত হয় নাই। এটা নিয়ে নিজেদের পুত্র সন্তানের মধ্যে তার উত্তরাধিকারের দাবিদার বলে কেউ তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, হয়তো যুদ্ধ বিগ্রহ হচ্ছে, তখন লাশ পড়ে থাকে একদিকে, কেউ সেদিকে নজর রাখতে পারে না। এবং বহু সময় এই সমস্ত রাজা বাদশাদের মৃত্যুর খবর লুকিয়ে রাখা হয়। বেগম জিয়ার মতো মানুষের ধরেন বর্তমান সময় এটা কিন্তু কোনো সুযোগ নাই, এটা করা যাবে না। আপনি একদিনের জন্য যদি রাখেন, সেটা আপনাকে কোনো বেনিফিট দেবে না, এবং তারপরে আবার এই ঘটনা পাবলিকলি আসবেই। তো সেক্ষেত্রে হচ্ছে কি, কিছু কিছু গ্রাউন্ড আগে থেকেই তৈরি হয়েছে। একেবারেই ডে ওয়ানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি দলের মহাসচিব, তিনি বলেছেন তার অবস্থা খুবই সংকটজনক। এই সংকটজনক অবস্থাটা কি কেমন, যেমন এর আগে যখন তার লিভার সিরোসিস ধরা পড়লো, সেটা বাইরে প্রকাশিত হলো, সবাইকে বলা হলো, তারপরে তার লাং দিয়ে যে ঠিক মতো শ্বাস প্রশ্বাস হচ্ছে, তার শ্বাসের কষ্ট হচ্ছে, কিংবা তার হার্টের সমস্যা হচ্ছে, তার আর্টারিগুলো কাজ করছে না, ব্লকড হয়ে গেছে, সেগুলো বাইপাস করা যাবে কিরকম করে, এইখানে করা যাবে নাকি জার্মানি, সবগুলো কিন্তু ডিটেলস আসছিল। তখন মানুষের শঙ্কা ছিল, কিন্তু এখন ওরকম জানা যাচ্ছে না। জানা যাচ্ছে গভীর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি, এই জন্য তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। এবং এই অক্সিজেনটা কত কি পরিমাণ, মানে অফিসিয়ালি কিছু বলা চলে, কিন্তু জানা গেছে 8.3 বা সামথিং। মানে ধরেন যখন মানুষের অক্সিজেন শর্টেজ হয় তখন কত 3-4 দেবার পরে নর্মাল হয়ে আসেন। এইটাকে আবার তাদের নেতারা বলেছেন লাইফ সাপোর্ট। মানে এতগুলো ঘটনাকে আপনি একসাথে করেন, তারপরে 3 বাহিনী প্রধান, তারপরে প্রধান উপদেষ্টা, সব মিলে কি দাঁড়ায়? শি ইজ সো এক্সট্রাঅর্ডিনারি। উনি এক্সট্রাঅর্ডিনারি তো বটেই, বাট সো এক্সট্রাঅর্ডিনারি যে একদম সমস্ত কিছু তার জন্য এটা ডেডিকেট করা হচ্ছে। তখন মানুষ, ভালোবাসা তো আছেই নিশ্চয়ই। বেগম জিয়া বাংলাদেশের মানে এই 54 বছর ইতিহাসের এক নামে সবচাইতে জনপ্রিয় মানুষ, হয়তো বলছি আমি, মানে আমি এটাকে শেখ মুজিবের সাথে তুলনা করছি না, বা তার স্বামী জিয়া রহমানের সাথে, কার সাথে তুলনা করতে বলছি না। নর্মালি কথা আছে, এক নামে জনপ্রিয় একজন নেতার কথা বললে অন্য নাম আসবে। সেই মানুষকে নিয়ে মানুষের কৌতূহল থাকবে
এবং আমি যেমন ধরেন কি ফেস করি জানেন, জিজ্ঞেস করে লোকে, ভাই উনি কি আছেন সত্যি? আমি কয়েকজনকে বলেছি এরকম প্রশ্ন করছেন কেন? যদি উনি না থাকেন তাহলে কি সেটা লুকানো যাবে? চুপ করে থাকে। আপনারা বলেন এই লুকানো কি অনলাইনের সম্ভব? যুগে হ্যাঁ, এটা কি সম্ভব? যেরকম একবার যখন আইভি রহমানের কেস হয়েছিল, কিন্তু সেটা একদম ডিফারেন্ট একটা ঘটনা ছিল। একটা হামলা হয়েছিল, সেই হামলায় উনি আহত হয়েছিলেন। তারপরে তাকে সিএমএইচ দেওয়া হয়েছিল এবং তাকে লাল কম্বল দিয়ে মানে ঢেকে রাখা হয়েছিল। অনেকে দেখে সে বলেছেন যে এটা তো দেখা নয়, আমরা দেখলাম যে, কিন্তু উনি জীবিত না মৃত তা তো বুঝতে পারলাম না। তারা বলেছেন দেখে। আর এখানে ওনার এরকম কোনো ঘটনা নেই। তারপরেও এত রকম একদম কড়া সিকিউরিটিতে মানুষের মনের মধ্যে প্রশ্ন ঢুকেছে। আমি তাদের বলেছি, কেন আপনারা মনে করছেন? তার কোনো জবাব নেই। এখানে মাঝে তো বলা হয়েছিল যে আপনি এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন যেটি বললেন, এটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে তিনি আছেন। জি। এটা বলাও হয়েছিল। দলের পক্ষ থেকে অনেক নেতারা বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে খালেদা জিয়ার অবস্থা বাইরে থেকে যতটাই যেমন মনে হোক, এটুকু তো স্পষ্ট যে তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য যে ফিজিক্যালি নেয়া, সেই অবস্থায় নেই। নেই। নেয়া হলে থাকলে সেটা নেয়া হতো, সেটি তো পরিবারের পক্ষ থেকেও জি। বলা হয়েছে এবং পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। আমার প্রশ্ন এই সময় এসে যে বিএনপির জন্য তো বটেই, সাধারণ মানুষের জন্য এবং অন্যান্য দলগুলোর উপরে আসলে কি ধরনের প্রভাব পড়ছে এখন? রাজনৈতিক কোনো সংকট বা এরকম কোনো প্রভাব যেটা স্বাভাবিক যে রাজনৈতিক প্রক্রিয়া যেটি নির্বাচন কেন্দ্রিক, সেটার উপরে প্রভাব পড়তে পারে কিনা বা পড়ছে কিনা? না, আমি ১ম আপনাকে একটা কথা বলি, আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি এবং আমি যেখানে পারি জি। এটা বলি। এটা আমার নিজের পর্যবেক্ষণ। আমি এক ধরনের কি বলবো ঝুঁকি বা কি শব্দ বলবো বুঝতে পারছি না। মানে আমি একটা কথা বললাম, এটা এরকম নাও হতে পারে, তবু বলছি। আচ্ছা। মানুষ একটা বিশ্বাস করবে জানা, জি, জি। সেরকমটা নিয়েও আমি বলছি যে বেগম জিয়ার প্রশ্নটা আরেকবার বলেন। আপনি বলছেন আ যে যে খালেদা জিয়ার অসুস্থতাকে কি ঘিরে যে অস্থিরতা তৈরি হয়েছে, অনেকে বলছেন এটা রাজনৈতিক হ্যাঁ, সংকট। এটা আমি বলছি সেটা যে নিয়ে কি হয়েছে দেখেন, আমি বলছি যে ২৪ অভ্যুত্থানের পরে আমাদের পলিটিক্যাল কালচারে চেঞ্জ হয়েছে অনেক। হুম, যেটা কেউ এগ্রি করতে চাইবেন না হয়তো, বা অনেকে বলেন না। কিন্তু কিরকম বেগম জিয়ার অস্থিরতার ফসল আমি ১ম একটা বলি, যদি কেউ এরকম বলেন যে এই জন্যেই নির্বাচনের তফসিল ঘোষণায় দেরি হচ্ছে। হুম, এই জন্যেই মানুষ ভয় পাচ্ছে নির্বাচন হবে কিনা। বেগম জিয়ার সন্তান এখনো তার সাথে দেখা করতে আসেননি। হুম, এটা কেমন কথা হলো? কিন্তু কেউ নেগেটিভলি এটা বলে নাই। হুম, আমি এটা বলছি, অন্যান্য সব দল মিলে আমি এটা দেখছি না যে এটাকে কেউ পলিটিক্যালি প্লে করছে। বরঞ্চ এরকম বলা যেতে পারে, আপনি যখন রাস্তার পাশে মঞ্চ করে দোয়া করছেন, হুম, এইটার এক ধরনের প্রচারধর্মী কিন্তু পাওয়া যায়। আমি মনে করি এরকম না করা ভালো। কারণ তার জন্যে দোয়া মানুষ একদম অন্তর থেকে করছে। যেরকম শেখ মুজিব যখন পাকিস্তানের কারাগারে ছিলেন, তখন মানুষ নামাজ পড়তো, যেটা আমি একদম, এগুলো আমার দেখা তখন সেই হুম, সময়কার। তো ধরেন এইটা এইখানেও তার প্রতি ভালোবাসা করে করতে ঐরকম দেখার দরকার নাই। মানুষের মধ্যে সাধারণভাবে যে সংখ্যাটা তৈরি হয়েছে, সেই পর্যালোচনা, সেই আ আ চিন্তা ভাবনা নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে। কি হতে পারে? কথার কথা বলছি, বেগম জিয়া ফিরেই এলেন না। আল্লাহ না করুক। হুম, কি হতে পারে? আচ্ছা, বেগম জিয়া ফিরলেন, কিন্তু সেই সুস্থতা নিয়ে ফিরলেন না। হুম, কারণ একটা কথা বাজারে হয়েছে না? অনেকেই বলছেন, কি দরকার ছিল বেগম জিয়াকে এই সেরা দিবসে নেওয়ার? হুম, এই জন্যে তার ইনফেকশনটা হয়েছে। অনেক জায়গাতে এই কথা আমি শুনেছি। ঠিক একইভাবে বলছে ৩ টা আসরে দাঁড়িয়েছেন। ৩ টা আসরে তার তো যেতে হবে। সুস্থ অতখানি কি হতে পারবেন যে তিনি ৩ টা আসরের প্রতি সমান সময় ব্যবহার দিতে পারবেন? এটা একটা প্রশ্ন হতে পারে। ৩ নম্বর কথা হচ্ছে, বেগম জিয়া সুস্থ হওয়ার পরেও এট অল কি এই ইলেকশনে তার দলকে পরিচালনা করতে পারবেন, স্টিয়ার করতে পারবেন? হুম, অনেকে মনে করি এরকম নয়। তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে উনার ইমেজ হুম, একভাবে একটা ক্রিয়া করবে। হুম, এর বাইরে আপনি এখন আমি আশার কিন্তু কোনো ওরকম জায়গা দেখি না। উনি আবার সুস্থ হলেন মানে কি? উনি জীবিত হসপিটাল থেকে বেরিয়ে আসলেন। হয়তো হুইল চেয়ারে করেই ঘুরছেন। হয়তো ওই হুইল চেয়ারে করে উনি এখন তো, এটা খুবই স্পষ্ট যে উনি ফ্লাই করতে পারবেন না বলে বিদেশে যাচ্ছেন না। জি, সো একই কারণে উনি দূরবর্তী কোনো জার্নি করতে পারবেন না। হুম, একই কারণে মাত্র তো ৩ মাস পরে নির্বাচন হুম, হবার কথা। একই কারণে হেলিকপ্টারে করে যেতে পারবেন না।
তাহলে এরকম হতে পারে যে উনি হয়তো অনলাইনে কথাবার্তা বলবেন, হুম, কিন্তু এই প্রশ্নও আসতে পারে উনি কি অনলাইনে বক্তৃতা করতে পারবেন, অথবা কি উনি সময় নিয়ে বক্তৃতা করতে পারবেন, উনি কি সুস্থ থেকে বক্তৃতা করতে পারবেন। অনেকগুলো প্রশ্ন। তাহলে রাজনীতিতে প্রভাব বলতে একটা হচ্ছে, মানুষ একটা ভয় পাচ্ছে, তা হচ্ছে ধরেন এই অবস্থায় আমি আমার দলের কথা হুম, বলছি, কিছু কিছু জায়গায় নির্বাচন তো একটা গড়িয়েছে অলরেডি। হুম, এই নির্বাচনের প্রেক্ষিতে হ্যাঁ বিএনপিও সভা করছে, হুম, তারা তাদের স্ট্যান্ডিং কমিটি সভা করেছে, হুম, অনলাইনে তারেক রহমান সেখানে যোগ দিয়েছেন, এবং তারা আমি যতদূর বুঝি তাদের দলকে এটা বলছেন যে ওনার অসুস্থতার জন্য তোমরা সাংগঠনিক তৎপরতা বন্ধ করবার দরকার নেই, বেশি করে দোয়া করো, সাংগঠনিক তৎপরতা চলো। আমি এরকম হুম, ভাবছি, আমি ভুল ভাবতে পারি, তাহলে আমাকে বিএনপি মাফ করে দেবে, কিন্তু এটাই নর্মালি এরকম সবাই হবার কথা। এবং আমি ধরেন আমার দলেরটা দেখছি কিছু কিছু প্রোগ্রাম নিয়ে তারা আবার আমাকে বলেছেন, যেমন ধরেন আমার হুম, উত্তরাতে 5 তারিখে একটা জনসভার কথা ছিল, জি, সিরাজগঞ্জে আগামীকালকে নাকি আজকেই ডেমনস্ট্রেশনের কথা ছিল, আর দক্ষিণবঙ্গে একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল। জেলার নেতারা আমাকে জিজ্ঞেস করছে এখন কি করা ঠিক হবে, বলো কি জন্য ভাবছো। তাদের বক্তব্য হচ্ছে যে এই সময় যে রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে সেটা প্যালেটেবল নাও হতে পারে মানুষের জন্য, মানে স্বাদ নাও লাগতে পারে, তারা হুম, মনে করতে পারে যে বলা দরকার ছিল না এগুলো, একটা হুম, বিতর্কিত কোনো কিছু বলা। সেই অর্থে এই সময়ে ইলেকশন ক্যাম্পেইন বলতে যেটা বোঝে অলমোস্ট হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, 8 দলীয় জোট খুলনায় জনসভা করেছে, বিশাল জনসভা করেছে, এবং তাদের বক্তব্য রেখেছে, এবং তার যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয়েছে তা বলবো না, কিন্তু তারপরেও তাদেরকে আমি ওই রকম দেখছি না যেটা 3 মাস আগে সেরকম করে শুরু করা দরকার। অনেকটা স্বতঃস্ফূর্ত যে ব্যাপারটা সেটা হ্যাঁ, দেখছেন মানুষের না। মধ্যে একটু মানুষ থমকে গেছে, মানে এটা এই জন্য মানতে হবে যে বেগম জিয়া এখন মানে অ্যাজ আ মানে লিডারশিপ পার্সোনালিটি হুম, ওনার সেকেন্ড কেউ নেই এখন হুম, দেশে। মানুষের ভালোবাসাটাও তার প্রতি আছে, এবং বেগম জিয়ার ওই রকম অর্থে সমালোচনাও কিন্তু নেই। হুম। আমি যে সংখ্যার কথাটা বলেছি সেটা একটু যদি পরিষ্কার করে প্রশ্ন করি, ব্যাপারটা এরকম যে তিনি না থাকলে যে সমস্ত সংখ্যার কথা আপনি অলরেডি বলেছেন সেটা খানিকটা বিএনপির জন্য। যে নির্বাচনী প্রচারণা বা মানুষের কাছে গেলেও সেইটা গ্রহণযোগ্যতা এবং খালেদা জিয়ার হয়তো ২য় কোনো ব্যক্তি নেই। তারেক রহমান হয়তো তার পরের ব্যক্তি হবেন। আ এবং তিনি দেশে নেই। কিন্তু আজকে নির্বাচন কমিশনে আ এনসিপির একদল নেতা গিয়েছিলেন। সেখানে তারা বলেছেন যে বেগম খালেদা জিয়া অসুস্থ, ফলে রাজনৈতিক অঙ্গনে সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। আমি তাদের নিউজ থেকে পড়ছি। সংকটগুলো উত্তরণ করে সুন্দরভাবে তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে তারা বলেছেন। অর্থাৎ তারা বলেছেন যে নির্বাচন কমিশনের যে ডিসেম্বরের ১১ তারিখের মধ্যে ঘোষণার বিষয়টি আছে, সেটি এই পরিস্থিতি কাটিয়ে তারপরে করার কথা। সেক্ষেত্রে নির্বাচন পেছানোর একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে কিনা এবং তাদের চাওয়াটাকেই বা আপনি কিভাবে বিশ্লেষণ করেন? দেখেন, আপনার এই অনুষ্ঠানের এর আগেও আমি বলেছি, এবং এটাও আমি প্রায় জায়গাতে বলি, এনসিপি এখন যারা করেছেন, যাদের নেতৃত্বে বলা যেতে পারে যে এই অভ্যুত্থানটা হয়েছে, যার ফসল ফ্যাসিবাদের উৎখাত, এই কারণে তাদের প্রতি আমি সফট এখনো। আমি তাদেরকে খুবই অনভিজ্ঞ মনে করি, তাদের উচ্চারণগুলোকে প্রায়শই প্রাসঙ্গিক মনে করি না। তাদের কোনো ন্যারেটিভ আমার কাছে খুব ক্লিয়ার নয়। তাদের লক্ষ্যটা কি সেটা এখনো মানুষ জানে না, এবং তারা কিছু কিছু জার্গন বলে যেটা মানুষ সাধারণত বোঝে না। জার্গন মানে ধরেন সেকেন্ড রিপাবলিক এই হুম, এই হুম, এই টাইপের, এগুলো মানুষ বোঝে না। এইখানেও বেগম জিয়া অসুস্থ, এই কারণে রাজনৈতিক পরিস্থিতির কি ঘটনা ঘটেছে আমি তো কিছু দেখছি না। জি, রাজনৈতিক পরিস্থিতি সেই আছে, তারপর আপনি গুমোট আছেন। হুম। আপনার ধরেন মানুষের মনে এক ধরনের না, অস্থিরতা মনের থাকে। একটা অস্থিরতা আছে, একটা হুম, কষ্ট থাকতে পারে। কিন্তু এখন ইন্দিরা গান্ধী মারা গেছে বলে কি নির্বাচন পিছিয়ে যাচ্ছে নাকি? হুম, বা একজন নেতা নির্বাচনের মধ্যে মারা গেছে। আমরা পাকিস্তান দেখেন কত ঘটনা ঘটছে। এইজন্য নির্বাচন তো পিছিয়ে যায়নি। এই প্রেক্ষিতে তারা এই কারণ দেখে যে উনি অসুস্থ, অতএব নির্বাচন শিডিউল পরে ডিক্লেয়ার করতে হবে। আমি এটার কোনো যুক্তি বুঝি না। এরকম কেন হবে? দল কিন্তু মানে বিএনপি কিন্তু চাচ্ছে যে স্কেডিউলটা টাইমলি ডিক্লেয়ার করা হোক। হুম, যদিও তারা মানে নতুন করে এটা আবার বলে নাই, কিন্তু তারা আগে থেকে এটা বলছে, এবং বোঝা যায় এরই মধ্যে তাদের দলের একজন আ আ স্কলারলি পারসন যুক্ত হয়েছেন, যিনি রাজনীতির সাথে যুক্ত আছেন। আমি রেজা কিবরিয়ার কথা বলছি। জি, তারা এটা একদম পরিপূর্ণ পলিটিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে আছেন। হুম, এরই মধ্যে তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে। এখন যদি স্কেডিউলটা মানে পিছিয়ে দেওয়া হয়, তাহলে কি জন্য উনি অসুস্থ? তার মানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি কে কি একটু আমি
জ্যোতি দেব, একটা বিশ্রাম দেব না, হুম, এটা কি মিনিং কি? হুম, এবং এইটাতে এনসিপির কোনো সমস্যা হওয়ার কথা না, এটা তো জামাতের কোনো সমস্যা হয়নি, হুম, এতে আমার দলের কোনো সমস্যা হচ্ছে জি, না। আমার দলে যারা যারা আছে তাদের মধ্যেও বেগম জিয়ার প্রতি অনেক ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। তারা এই জন্যে, মানে তার কি হয় একটা উদ্বেগ আছে, কিন্তু যে কষ্টে মরে যাচ্ছে, তারা কোনো কাজ করতে পারবে না, এগুলো তো আধিক্যতার মতো হয়ে যাবে। জি। এগুলো আমি মনে করি এগুলোর কোনো বিএনপির বাইরে অন্য দলের ক্ষেত্রে আধিক্যতাই মনে হ্যাঁ, করছেন। এরকমই তো ধরেন, এরকম কেউ যদি ভাবে যে উনি যদি না থাকেন তাহলে বিএনপির ফিউচার কি? আমি বিএনপির সঙ্গে আছি, আমার কি হবে? এইটা কিন্তু পলিটিক্যাল ক্যালকুলেশন। এটা জি, আপনার মানসিক অবস্থার কথা মিন করছে না। না, এটা সম্পূর্ণ আরেকটা জিনিস। এরকম তো আপনার যেকোনো সময় যেকোনো বেলায় হতে পারে। নির্বাচনের সময় সুস্থ একটা লোক গুলি খেয়ে মারা গেছে। এরকম হতে কথাও পারে। হয়েছে। হুম, তো ওইসব দেখে আপনি কোর্স অফ পলিটিক্স ইলেকশন ডিসাইড করবেন, সেটা তো হতে পারে না। এইজন্য আমি মনে করি এইটাকে, আমি জানি ইলেকশন কমিশন কিভাবে নিয়েছে, কিন্তু এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কোনো জায়গা নেই। কিভাবে গুরুত্ব দেবে? আচ্ছা। এবারে একটু আসতে চাই। আপনি যে এর মধ্যে উল্লেখ করেছেন এসএসএফ দেওয়ার বিষয়টি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি খালেদা জিয়াকে ঘোষণা করা হলো। যেদিন ঘোষণা করা হলো তার আগেও যদি প্রশ্ন করা যেত তাহলে নিশ্চয়ই আপনি বলতেন যে অবশ্যই তখনও খালেদা জিয়া অতি গুরুত্বপূর্ণ। এই সময় ঘোষণা করা এবং তার সঙ্গে এসএসএফ সুবিধা দেয়া এইটার আসলে আ কোনো অন্তর্নিহিত মানে আছে কিনা? আমি দেখি না। আচ্ছা। আমি দেখি না মানে ওই এগেন আবার এই শব্দটা মনে হয় আধিক্যতার মতো। কেন? হুম, উনি যে জায়গায় আছেন, ধরেন আমি তো গেছি। হুম, আমি কিন্তু তাকে দেখতে পারি নাই। হুম, আমি দেখার জন্য চাইও নি। আমি তাদের আচরণ উচ্চারণ থেকেই বুঝেছি যে তারা চান না যে হুম, আমি তাকে দেখতে চাই। হুম, এর আগে উনি যখন ছিলেন জি, তখন আমি গেছিলাম। যাবার পরে ওই তখন ডাক্তার জাহিদই দায়িত্ব ছিলেন। হুম, আমি একসময় জিজ্ঞেস করলাম, "দেখা যাবে?" বলল, "হ্যাঁ, আসতে পারেন ও। দূর থেকে দেখবেন, কথা-টথা তো বলতে পারবেন না।" তো আমি গেটে দাঁড়িয়েছি, কোনো কাঁচের ইয়েও ছিল না, জি, ব্যারিকেডের মতো ছিল না। আমি দাঁড়িয়ে শুধু দেখেছি কিছুক্ষণ, দেখবার পরে আমি চলে চুয়ান এসেছি। এইবার আমি সে সুযোগ পাইও নি, আমি তার জন্য চাইও নি। কাউকেই দেয়া হচ্ছে না। হুম, যেমন ধরেন গতকাল আ জামাতের আমির গেছেন। জি, উনার ব্যাপারে আমি কাউকে জিজ্ঞেস করিনি। আমি নিউজ যেটা দেখলাম, তিনি তাকে দেখে এসছেন। না, হুম, সরি, শব্দটা কি বলেছেন? মানে যাতে তাকে দেখা মিন করে না। নিমিন করেন। হ্যাঁ, আচ্ছা। এইরকম। মানে আমি মনে দেখতে করছি গিয়েছিলেন, এসে কথা বলেছেন উনি এরকম। উনি দেখেছেন তা আমি মনে করি না। বলেছেন। তো ওই সিকিউরিটি তো তার আছে। বাকি ৩ হুম, স্তর মানে কি, আপনি বাইরের গেটে একটা ইয়ে দিয়েছেন, সেটা যাকে যে বাহিনীকে দেন। হুম, হয়তো ঢোকার সময় একটা দিয়েছেন, সিঁড়ি বা লিফটের কাছে। আমি জানি না কিভাবে, তারপরে আমি হুম, যাইনি। এর বাইরে কি হতে পারে এটা? এটার একটা হতে পারে তাহলে যে ভিড় যাতে না হয়, যেকোনো লোক যাতে ঢুকতে না পারে, যাদেরকে দল মনে করছে যে তাদের আসতে দেব, এবং দলকে হয়তো বলেছে তোমরা কেউই আর টিভির সামনে কথা-টথা বলতে পারবে না। আর টিভি বা মিডিয়াকে তো বলেছেই যে আপনারা ওদেরকে ট্রিট করবেন না। এর বাইরে, মানে আপনি নিজেই যেমন হুম। বললেন, উনি তো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা বলা লাগে নাকি কাউকে? তো কিন্তু হ্যাঁ, এটা বলল তারা। হ্যাঁ। এইটা এবং গত ১৫ মাসে এই সরকার আছে তখনও তো উনি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিই ছিলেন। সবসময় ছিলেন। তাহলে হ্যাঁ। উনাকে আসলে সেই সময় কেন যখন হাসপাতালে? প্রশ্ন এটি ছিল। আমি আরেকটা বিষয় বিভিন্ন রকম বিশ্লেষণ অনেকে অনেক রকম করছেন। তার মধ্যে একটি বিষয় হচ্ছে আ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বললে যেমন কোন প্রশ্নাতীত ব্যাপার হয়, তারেক রহমানের ক্ষেত্রেও খানিকটা তাই। তারপরেও আ তার নিরাপত্তা তিনি যদি দেশে আসেন এবং দেশে আসার পরে তার নিরাপত্তা দেওয়ার বিষয়টি খালেদা জিয়াকে এসএসএফ নিরাপত্তা দিলে আরো সহজ হয়ে যায় কিনা বা তিনি আ উম ঢাকায় বিমানবন্দরে অবতরণের মুহূর্ত থেকে তিনি তার পরিবারের অংশ জন্য বাড়তি নিরাপত্তা দেওয়া সহজ হবে। এরকম কোন বিষয় আছে কিনা? মানে বেগম জিয়াকে এই নিরাপত্তাই বলাটা দাও সে বলে তাকে এই তার নিরাপত্তা, পরিবারের সদস্য হিসেবে তারেক রহমানকেও আ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা সহজ হবে। এরকম কোন বিষয় আছে কিনা? মানে তাহলে একটা লিগ্যাল প্রশ্ন আসছে। আমি জানি না হুম, কিভাবে প্রশ্নটা আপনি বা কিভাবে করছেন। ওনাকে দিয়েছি বলে এনাকে দেয়া, এরকম তো কোনো বিষয় নেই। আচ্ছা। মানে তার সন্তান, মাকে দিয়েছি তাই সন্তানকেও দিলাম। এটা তো শেখ হাসিনা থাকতে পরিবারের নামে একটা করার আচ্ছা, চেষ্টা করেছিলেন। জি, অন্যদের নামে তো এটা নাই। হুম, ফলে ওটা সহজ হওয়ার কোনো বিষয় আছে সেরকম না। আর আরেকটা কথা বলি, মানে আমি জানি না যে উনি কি মনে করছে রামসার ব্যাপারে হুম, ইত্যাদি। কিন্তু কোরাজন আকিনোর কথা হয়তো আপনাদের মনে আছে। এয়ারপোর্টে নেমেছিলেন, থাই এয়ারপোর্টে নামার পরে, ব্যাংকক এয়ারপোর্টে নামবার পরে উনি গুলিতে মারা গেছিলেন। হুম, এরকম বোমায় মারা গেছেন, পাকিস্তানেও তো এরকম হয়েছে। তো এইটা একটা কথা যে ওই নিরাপত্তার প্রশ্ন হয়তো
বিএনপি তুলতে পারে, হুম, খোদ তারেক রহমান তুলতে পারেন। বিকজ উনি যখন এখানে ছিলেন তখন তার সাথে যে আচরণটা করা হয়েছিল এটা কোনো ডেফিনেশনে পড়ে না। মানে আপনি একটা কপিকল দিয়ে উপরে তুলে ফেলে দেবেন। হাড্ডি ভেঙে গেছে পিঠের। এতদিন ধরে ট্রিটমেন্ট হলো সেটা কত এগুলো সব জানি আমরা। হুম, তো তারপরে উনি মনেই করতে পারেন যে সেই বিদ্বেষ আক্রোশ অনেকের মধ্যে কি আছে? যদিও কেউ বলতে পারে যে ১৪ বছর আগে বা ১২ বছর আগে যারা এই কাজ করেছিল তারা তো এখন ওই সার্ভিসেই নাই। হুম, এখন কি তারা আছে? তারা তো নতুন, নতুন লোক আসছে। বা এই ১৪ মাসে ১৫ মাসে কি বদল হয়ে গেছে না? কিন্তু সেই প্রশ্ন বাদ দিলেও এটা একটা ট্রমার মতো কাজ করতে পারে। ইন্ডিভিজুয়ালের মধ্যে বা ব্যক্তি দল দলের হিসেবেও। মধ্যেও হুম, করতে পারে। কিন্তু ওটার সিকিউরিটি কি হতে পারে? ওই একটা কথা বলে না? "গান ক্যান কিল somebody বাট গান ক্যানট প্রটেক্ট।" আপনার কাছে অস্ত্র আছে, কি হবে? হুম, আপনি একজনকে মারতে পারবেন, কিন্তু কেউ হুম, একজন মেরে দিল আপনাকে, ওই অস্ত্র তো আপনাকে রক্ষা করতে পারে না। ঠিক তাই। সিকিউরিটি ব্যাপারটা যেটা মিন করা হয়, সেটা প্রধানত একটা আর্মড সিকিউরিটি মানে এটা একটা সোশ্যাল সিকিউরিটির পার্ট হয়ে, তা নাহলে এটার কোনো মানে দাঁড়ায় না। এইটার সাথে এটার কোনো সম্পর্ক আছে বলে তারেক আমি দেখি রহমানের না। ফেরার বিষয়ে দুটো প্রসঙ্গ সামনে এসেছে। একটা হচ্ছে তার ট্রাভেল ডকুমেন্ট নিয়ে, সেটা আ উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি চাইলে ১ দিনের মধ্যে ট্রাভেল ডকুমেন্ট তাকে দেয়া হবে। আবার নিরাপত্তার ক্ষেত্রেও বলা হয়েছে যে তার ক্ষেত্রে বাংলাদেশের সবাই নিরাপদ। এরকম একটি উত্তর দেয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন। আ নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে উপদেষ্টাদের এই বক্তব্যটা, মানে আপনি এরকম দেখেন কি যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারেক রহমানকে দেয়া হবে এবং তিনি আসলে নিরাপত্তাটাই তার কাছে আসলে বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে কিনা ফেরার ক্ষেত্রে? এদের কথাই তা হতে পারে। আচ্ছা। উনি তো বলেননি। না, উনি বলেন। হুম, তার দলের কেউ, কেউ বলেছে, জি। দল বলেনি। না। ফলে এটাকে যে আমি উপর বেশি করে ধরবো সেটা কি? আর এছাড়া বাজারে তো মেলা কথা আছে। আমি অফিসিয়ালি কিছু শুনবার আগে একটা ধরে নেব কেন? জি। এমন কিছু হতেই পারে যে আমি জানি না। এমন কিছু হতে পারে যে আমি যাকে নিয়ে কথা বলছি, তারেক রহমানই বলছি না, যেকোনো মানুষের ক্ষেত্রেই তিনি খুব দৈববাণীতে বিশ্বাস করেন। তিনি একটা অদৃশ্য শক্তির উপরে বিশ্বাস করেন। তিনি মনে করেন তার ভাগ্যে লেখা থাকতে পারে, এইরকম হতে পারে তার। হুম, আমি এরকম সিচুয়েশন এ যাব না। আমি কিন্তু জানি না এগুলো। অতএব হুম, আমি এগুলো নিয়ে স্পেকুলেট করে কোনো লাভ নেই। নরমাল পলিটিক্যাল প্রসেস এর যদি কথা বলেন, তাইলে নরমালি কি হতে পারত? ওই যে আমি মাঝে, মাঝে বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামোদরে ঝাঁপ দিয়েছিলেন। হুম, সাঁতরে নদী পার হয়েছিলেন সেই ঝড় বৃষ্টির মধ্যেও। এখন তো ওই কালচার নাই। তখন হুম, ছিল। এখন কেউ কেউ করবে, এখন প্লেনে করে আসা যায়, অন্যান্য পথে আসা যায়। কিন্তু তিনি আসতে পারেননি এবং বলেছেন একা তার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। জি। যাদের সিদ্ধান্তের উপর নির্ভর করে, সত্যি, সত্যি যদি হুম, করে, হুম, তাহলে তারা হয়তো এই ব্যাপারে বলতে পারতেন। তারাই সিকিউরিটির প্রশ্নটা তুলতে পারতেন। আর সিকিউরিটির কথা যদি বলিও ধরেন, এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর বা উপদেষ্টার কথা বললেন যে উনি বলেছেন বাংলাদেশের সবাই নিরাপদ। হুম। স্বরাষ্ট্র সচিব তো তাই বলবেন। সরকার তো তাই বলবেন। হুম। এখানে কারো স্বরাষ্ট্র নিরাপত্তার উপদেষ্টা বলেছেন সমস্যা নেই। সবার নিরাপত্তা দেওয়ার সমস্ত দায়িত্ব আমাদের এবং হ্যাঁ, আমরা সেটাতে তিনি তো তাই সে তো বলেন। রাষ্ট্রীয়ভাবে তাই, তাই, হ্যাঁ, সরকারিভাবে তাই। হ্যাঁ। কিন্তু এইটা কিছু পার্টিকুলার মিন করে না। হুম, পার্টিকুলার মিন করলে বলতে হবে যে ওনাকে আমরা এই স্পেশাল সিকিউরিটি দেব। সেটা গভর্নমেন্ট বলে নাই। ট্রাভেল পাস দিতে চেয়েছে। এটার যুক্তি একটাই হতে পারে, তার কোনো ট্রাভেল ডকুমেন্ট নাই। মানে হি নাই। ডাজন্ট হ্যাভ আ পাসপোর্ট। পাসপোর্ট, তার রাইট। কাছে কোনো ভিসা জি, নাই। জি। এইজন্য দিতে চেয়েছেন। তো দেবেন। এটা মানে গভর্নমেন্ট হয়তো ভয় পেয়েছে যে তারা অ্যাকিউজড হতে পারে। হুম, অভিযোগের তীর হুম। তাদের উপর চড়াতে হতে পারে। আগেই বলেছে, "না, আমরা সবভাবে ওপেন আছি টু ব্রিং হিম ব্যাক।" এটা হয়তো বোঝাতে চেয়েছে, তার বেশি কিছু না। আর আরেকটা টেকনিক্যাল বিষয়, এটাও আলোচনায় আসছে যে আ খালেদা জিয়ার ক্ষেত্রে এখন চিকিৎসকরা, আজকে ব্রিটিশ একজন ডক্টর এসছেন। আ চীন থেকেও একটা দল আসছেন। তা এখানে বলা হচ্ছে যে তারা বিবেচনা করে বলবেন যে তাকে আসলে ফ্লাই করানো যাবে কিনা, তাকে বিদেশে নেয়া যাবে কিনা। এই সিদ্ধান্তের পরে আসলে তারেক রহমানের আশাটা অনেকটা নির্ভর করছে। কেউ, কেউ সিঙ্গাপুরের কথা বলা হলেও কেউ, কেউ ভাবছেন যে এর আগে যেমন তাকে ৪ মাসের জন্য লন্ডনে নেওয়া হয়েছিল, আবারও লন্ডনে যাবে, সেজন্য তারেক রহমান আসছেন না। এরকমও কোনো বিষয় আলোচনায় আসছে বা এটিও সিদ্ধান্তের একটি, মানে মাপকাঠি হতে পারে কিনা? আমার সাথে ডক্টর জাহিদের কথা হয়েছিল আমি যেদিন জি। গেছি। সেদিন উনি বলেছেন যে উনি লন্ডনেই আছেন এবং যেটা তারা এখানে মিডিয়াগুলোতে বলছে সার্বক্ষণিক তার মার খোঁজ খবর রাখছেন। সেটা তার রাখবারই কথা, ছেলে তো। হ্যাঁ, ওইখানে লন্ডনে একটা হসপিটালের নাম বলেছে, একটা জি। নার্সিং হোম বা সামথিং, যেটা এই ট্রিটমেন্টে খুব ভালো। সেইখানে ওনারা কথাবার্তা বলে রেখেছেন। তারেক রহমান চান যে তার মাকে সেখানে নেয়া হোক। হুম, ওইজন্যে তিনি রিসিভ করতে অপেক্ষা করছেন।
এরকম কথা কিন্তু বলা হয় নাই। কিন্তু না বলা হলেও এটা হতেই পারে। ধরেন আমরাও যখন এরকম যদি কোনো কেস দেখি তাহলে চিন্তা করি যে কোন জায়গায় গেলে সবচেয়ে ভালো হয়। সেটার চিন্তায় সিঙ্গাপুর তাদের কথায় বোধহয় আছে। এটা আমাকে মির্জা ফখরুল ভাই বলেছিলেন, সিঙ্গাপুরের কথা ভাবছি। আবার ডক্টর জাহিদের কথা বললাম, উনি বলেছেন যে এটা লন্ডনে সম্ভবত তারেক রহমান পছন্দ করবেন, কিন্তু প্রথম কথা যে ফ্লাই করতে পারবেন যে সেইটা আসলে চিকিৎসকের উপর নির্ভর করছে। তাদের স্থানীয় যারা দেখেছেন একটা চাইনিজ টিম আগে থেকে ছিল, জি ছোট একটা টিম যেটাই হোক, কিন্তু তার যদি সিনিয়র অভিজ্ঞ একটা টিম আসছে তখন বলেছেন যে তারা আসবে। তো ওই টিম বা বাংলাদেশে যারা ছিল তারা ফ্লাই করা সম্ভব নয় বলে মনে করেছিলেন, যে জন্য তখন এটা করা হয়নি। এখন তারা যদি বলে সম্ভব তাহলে হতে পারে, কিন্তু আমি জানি না, কারণ এয়ার অ্যাম্বুলেন্স নিয়েও তাদের মধ্যে একটা সমস্যা হয়েছে যে এয়ার অ্যাম্বুলেন্স যেটা মানে এর আগে দেওয়া হয়েছিল তার একটা নাকি ছিল যে 2 জন মাত্র যেতে পারত, এবং দাঁড়ালে ছাদের সাথে মাথা ঠেকে যেত এরকম। সো আরো ব্রড বডিড একটা কিছু পাওয়া যায় কিনা সেগুলো তারা খোঁজ করছেন। কিন্তু প্রথম কথা হচ্ছে হেলথ ওয়াইজ ওয়েদার শি ক্যান ফ্লাই, এটা হবে তারপরে তারপরে সেই সিদ্ধান্ত। আমরা আলোচনার শেষের দিকে এবং একটু নির্বাচন প্রসঙ্গে আরেকটু আসতে চাই। সেটি হচ্ছে সবকিছু মিলে আপনি নির্বাচন কমিশনের যে প্রস্তুতি, দেশের যে অবস্থা এবং যে ইস্যুগুলো আমরা আলোচনা করলাম সব মিলে যে 5 থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ভোটের তারিখ এবং 11 ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণা শোনা যাচ্ছে সেটি সরকারের প্রস্তুতির সার্বিক বিবেচনায় আপনার কাছে মনে হয় কিনা যে এই সময়ের মধ্যে কোনো ব্যত্যয় ঘটতে পারে নাকি যে তোড়জোড় থাকার কথা তাতে ঠিকই আছে, হতে পারে? প্রথম কথা বলি, আই এম সরি, ইলেকশন কমিশনে আমার অনেক পরিচিত বন্ধু বলেন, ভাই বলেন, তারা আছেন, তারা হয়তো কষ্ট পাবেন। আমি এই যে প্রশ্নটা করলেন সেসব সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই ইলেকশন কমিশনের মেজর কোনো রোল আছে বলে মনে করি না। আচ্ছা। আর পলিটিক্যাল সিচুয়েশনটা এরকম যে এটার উপরে ইলেকশন কমিশনের কোনো হাত নেই। সাধারণত এরকমই হয়। ধরেন আমি বিএনপির খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে ডিসিশন মেকিং বডিতে আছি। আমি কিন্তু মনে মনে চাইবো যে এখন স্কেডিউল ডিক্লেয়ার করলেই সব অ্যাটেনশন ওদিকে চলে যাবে, তখন তো আমার নেত্রীর প্রতি মানুষের অ্যাটেনশন থাকবে না। খুব স্বাভাবিক, এটাই হবে। আমি কি চাইবো? আমি দ্বিধায় থাকবো। সবাই যা বলে তাই মানবো আলটিমেটলি। পলিটিক্যাল ক্যালকুলেশন একটা। হ্যাঁ। আবার যদি আরেকভাবে বলেন, পার্টি কি চাইবে? তাড়াতাড়ি ভোটটা হয়ে যাক। দেশের দায়িত্ব আমার উপর আসলে আমি সব ঠিক করতে পারবো, তাও ভাবতে পারে। সেই জন্য এটা একটা 50-50 অবস্থা। আচ্ছা, ইলেকশন কমিশন এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে বা তাদের প্রস্তুতির কোনো ব্যাপার আছে তা না। সাধারণভাবে এক লাইনে আমি শেষ করে ফেলি। সেটা হচ্ছে যে পুলিশ, ইলেকশন কমিশন সহ যারা আছে এগুলোর ব্যাপারে নাথিং নিউ ইজ ডান। একটা প্রসঙ্গ এসছে যে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সাধারণ আমাদের দেশে যে সমস্ত নির্বাচন হয় সবগুলোতে ভোট গ্রহণের সময় নির্ধারণ করা হয়, কিন্তু ভোট গ্রহণ এবার আরো 1 ঘন্টা বাড়ানো যায় কিনা এটিকে আপনি কিভাবে দেখছেন? একটি হলো সকাল 7টা থেকে শুরু হতে পারে অথবা 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। অসুবিধা কি? আচ্ছা, সমস্যা দেখি না। তাতে সাধারণ মানুষের মনে করেন যেহেতু এখানে করা তো হচ্ছে যে যেহেতু গণভোট আছে সময় বেশি দেওয়া, দুটো ভোট একসাথে দেওয়া যেতে পারে, অসুবিধা নেই। আমার আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে জামাতের একজন নেতা নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি একটা বক্তব্য রেখেছেন, ব্যালট বাক্স যারা ছিনতাই করতে আসবে তারা যেন 2 হাত ফেরত নিয়ে যেতে না পারে। গতকালকে ফরিদপুরের একটা জনসভায় তিনি এই কথা বলেছেন। এই ধরনের হুঁশিয়ারিটা আসলে ভোটের ক্ষেত্রে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি করে বলে মনে করেন কিনা? না, সে তো বটেই। আপনি হঠাৎ 2 হাত ফেরত দিতে পারবেন না কেন বলবেন? তাদের আরেক নেতা সাজাদ সাহেব একটা কথা বলে একটা হুলস্থুল নিউজ করেছিলেন। এটাও সেরকম। মানে আপনি মনে করছেন এরকম কেউ করতে পারে এবং তার জন্য জনগণ প্রিপেয়ার্ড নয়। তাদেরকে মেন্টালি বুস্ট করছেন এবং অ্যাসিওর করছেন হাত কেটে ফেলো, কিচ্ছু যায় আসে না, হাত ভেঙে ফেলো, তাও হলেও করতে হবে। উস্কানি তো রীতিমতো। তো এইটা আমি মনে করছি এরকম না বললেই ভালো ছিল। জামাতের এরকম কথা বলবার দরকার কি আছে? অনেক ধন্যবাদ আপনাকে মাহমুদুর রহমান মান্না আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় খালেদা জিয়ার অসুস্থতা এবং সেটিকে ঘিরে রাজনৈতিক কোনো সংকটের শঙ্কা আদৌ আছে কিনা বা নির্বাচনে তার প্রভাব পড়ছে কিনা এইসব বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল। আপনারা রাজনৈতিক সমসাময়িক নানা বিষয়ের আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে।
আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।